হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা সিইউসিসিএফ সেকেন্ড ফার্স্ট সেমিস্টারে তোমাদের কি আছে কনস্টিটিউশনাল ভ্যালুজ, সি ভ্যাকে কনস্টিটিউশনাল ভ্যালুজ যাদের রয়েছে তাদের কনস্টিটিউশনাল ভ্যালুজের উপরে একটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে ভারতের সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র এবং প্রজাতন্ত্রের ধারণা সম্পর্কে একটি নিবন্ধ লেখো। তো আজকে একটা নোটসের ডেমো নিয়ে আলোচনা করব। তো স্টুডেন্ট যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে পার সাবজেক্টের জন্য 199 রুপিসের বিনিময়ে তোমরা পুরো কোর্সটা আমাদের কাছে করতে পারো। আমাদের প্লে স্টোরে পিস্টিকল এডুকেশন বলে প্লে স্টোরে অ্যাপ রয়েছে, সেই অ্যাপের মাধ্যমেও কিন্তু তোমরা এই কোর্সটা পারচেস করতে পারো। চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে। তোমাদের প্রথমত আমি একটা ভূমিকা পোর্শন দিয়ে শুরু করব। এই নোটটার একটা ভূমিকা পোর্শন দেবে, ইন্ট্রোডাকশন। কি বলছে? ভারতের সংবিধানের প্রস্তাবনা হলো সংবিধানের মুখবন্ধ বা ভূমিকা। এটি সংবিধানের দর্শন এবং মূলনীতিগুলিকে কিন্তু প্রতিফলিত করে। জওহরলাল নেহরুর উত্থাপিত উদ্দেশ্যমূলক প্রস্তাব বা অবজেক্টিভ রেজলিউশন এর ওপর ভিত্তি করে কিন্তু এটি রচিত হয়েছিল। ঠিক আছে। প্রস্তাবনার শুরুতেই কিন্তু ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র হিসাবে ঘোষণা করা হয়েছে। নিচে এই 5টি মূল আদর্শের বিস্তারিত ব্যাখ্যা কিন্তু দেওয়া হলো। তাহলে আমরা প্রথমে জানবো আমরা সার্বভৌমত্ব কি জিনিস। সার্বভৌমত্ব কি জিনিস? প্রস্তাবনায় ভারতকে সার্বভৌম বলার অর্থ হলো ভারত রাষ্ট্র হিসাবে সম্পূর্ণ কিন্তু স্বাধীন এবং সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। সার্বভৌম বা সভরেন কথার অর্থই হলো ভারত কিন্তু রাষ্ট্র হিসাবে কিন্তু সম্পূর্ণ স্বাধীন হয়ে যে রাষ্ট্র রয়েছে, যার কোনো পরাধীনতা নেই, তাকে আমরা সার্বভৌম রাষ্ট্র বলতে পারি, এবং যেই রাষ্ট্রটা সর্বোচ্চ ক্ষমতার অধিকারী তাকেও কিন্তু আমরা সার্বভৌম রাষ্ট্র বলতে পারি। তো বলছে ভারত অভ্যন্তরীণ বা বৈদেশিক উভয় ক্ষেত্রেই কিন্তু যে কোনো বিদেশি নিয়ন্ত্রণ থেকে সম্পূর্ণ মুক্ত। তাহলে ভারতবর্ষের উপরে কিন্তু কেউ নিয়ন্ত্রণ বজায় রাখতে পারছে না। অর্থাৎ একটা সময় কিন্তু যখন ব্রিটিশার্সরা আমাদের দেশে শাসন করতো তখন কিন্তু তারা আমাদের উপরে একটা নিয়ন্ত্রণ বা প্রভুত্ব কায়েম করেছিল, কিন্তু এখন কিন্তু সেই নিয়ন্ত্রণ থেকে সম্পূর্ণ মুক্ত ভারতবর্ষ। তো ভারতে নিজস্ব আইন তৈরি বা নীতি নির্ধারণে কোনো বিদেশি রাষ্ট্র বা শক্তি কিন্তু হস্তক্ষেপ করতে পারে না। আন্তর্জাতিক ক্ষেত্রে কিন্তু ভারত স্বাধীনভাবে যে কোনো দেশের সঙ্গে মৈত্রী বা সন্ধি স্থাপন করতে পারে। ভারত ব্রিটিশ কমনওয়েলথের সদস্য হলেও এটি ভারতের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করে না, কারণ এই সদস্যপদ ভারতের স্বেচ্ছায় গ্রহণ করেছে এবং ইচ্ছে করলে কিন্তু ভারত সেটা ত্যাগও করতে পারে। এবার চলে আসবো আমরা পরবর্তী পয়েন্টে, যেটা সমাজতান্ত্রিক আদর্শ নিয়ে আমরা আলোচনা করব, যেটাকে আমরা সোশিয়ালিস্ট বলে থাকি। মূল সংবিধানে সমাজতান্ত্রিক শব্দটি কিন্তু ছিল না। 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে এই শব্দটি প্রস্তাবনায় যুক্ত করা হয়। ভারতের সমাজতন্ত্র চীনের বা পূর্বতন সোভিয়েত ইউনিয়নের মতো কট্টর সাম্যবাদী সমাজতন্ত্র নয়, এটি হলো গণতান্ত্রিক সমাজতন্ত্র। এখানে তোমার রয়েছে মার্ক্সবাদ ও গান্ধীবাদ উভয়ের সংমিশ্রণ ঘটেছে, তবে ঝোঁকটা কিন্তু গান্ধীবাদীর দিকে বেশি। রাষ্ট্রীয় মালিকানার পাশাপাশি ব্যক্তিগত মালিকানাও কিন্তু এখানে স্বীকৃত হয়েছে, যেটাকে মিশ্র অর্থনীতি আমরা বলি। এর মূল লক্ষ্য হলো শোষণমুক্ত সমাজ গঠন করা, আয়ের বৈষম্য কমানো এবং পিছিয়ে পড়া শ্রেণীর মানুষের জীবনযাত্রার মান কিন্তু উন্নয়ন করা। নেক্সট যে পয়েন্ট আছে ধর্মনিরপেক্ষ, অর্থাৎ যেটাকে আমরা বলি সেকুলার। ধর্মনিরপেক্ষ শব্দটিও কিন্তু 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু ভারতের সংবিধানের সঙ্গে যুক্ত হয়েছিল। ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, কারণ ভারত রাষ্ট্রের কিন্তু নিজস্ব কোনো ধর্ম নেই। রাষ্ট্র ধর্মের ভিত্তিতে নাগরিকদের মধ্যে কোনো ভেদাভেদ কিন্তু করবে না। ঠিক আছে। ভারতের সকল নাগরিক স্বাধীনভাবে নিজের ধর্ম পালন, প্রচার ও প্রসার করতে পারে। অনুচ্ছেদ নম্বর 25 থেকে 28-এর মধ্যে বলা হয়েছে। তো পাশ্চাত্যের ধর্মনিরপেক্ষতা, যেখানে রাষ্ট্র ও ধর্মের সম্পূর্ণ বিচ্ছেদ থাকে। ভারতের ধারণা কিন্তু সম্পূর্ণ আলাদা। ভারতের রাষ্ট্র সব ধর্মকে সমান মর্যাদা দেয় এবং সব ধর্মের উন্নয়নে কিন্তু সমানভাবে সহায়তা করতে পারে। এবার গণতান্ত্রিক বলে যে পয়েন্টটা রয়েছে সেখানে আমরা জেনে নেব কি রয়েছে। প্রস্তাবনায় ভারতকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র বলা হয়েছে, যার অর্থ হলো শাসন ক্ষমতার উৎস জনগণ।
তো ভারত একটি বিশাল দেশ, তাই এখানে কিন্তু প্রত্যক্ষ গণতন্ত্র সম্ভব নয়, এখানে পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক যে সংসদীয় গণতন্ত্র সেটা কিন্তু প্রচলিত রয়েছে। তো জনগণ তাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে শাসন কার্য পরিচালনা করে। জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে 18 বছর বয়স্ক সকল নাগরিকদের ভোটাধিকারও এখানে রয়েছে। ডক্টর আম্বেদকর কি বলেছেন, যে ভারতের গণতন্ত্র কেবল রাজনৈতিক নয়, এটি সামাজিক ও অর্থনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠায় কিন্তু লক্ষ্য রাখে। তো অর্থাৎ কেবল ভোট দেওয়াই কিন্তু গণতন্ত্র নয়, বরং সমাজের সাম্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠাই কিন্তু এর মূল লক্ষ্য হয়ে রয়েছে। নেক্সট যে পয়েন্ট আমরা আলোচনা করবো সাধারণতন্ত্র বা প্রজাতন্ত্র, যেটাকে আমরা রিপাবলিক বলি। ভারতীয় সংবিধানের নেক্সট আরেকটা পার্ট রয়েছে যেটাকে আমরা রিপাবলিক বলছি। ওকে, তো গণতন্ত্র থাকলেই কিন্তু যে তা প্রজাতন্ত্র হবে এমনটা কিন্তু নয়। যেমন ব্রিটেন একটি গণতান্ত্রিক দেশ, কিন্তু প্রজাতন্ত্র কিন্তু নয়, এটা রাজতন্ত্র। ভারত একটি প্রজাতন্ত্র। প্রজাতন্ত্র কথার অর্থ হলো রাষ্ট্রের প্রধান থাকবে রাষ্ট্রপতি, এবং বংশানুক্রমিকভাবে সেটা উত্তরাধিকার সূত্রে কিন্তু পদ কিন্তু পান না। অর্থাৎ আমাদের দেশের যে রাষ্ট্রপতি রয়েছে সেই রাষ্ট্রপতি কিন্তু 5 বছরের জন্য একটা নির্দিষ্ট সময়ের বিনিময়ে কিন্তু সে কিন্তু সেই পদে অধিষ্ঠিত থাকেন, কিন্তু 5 বছর পরে আবার পুনর্নির্বাচিত হতে পারেন, কিন্তু এমনটা খুব বিরল। তো বলছে তিনি জনগণের দ্বারা পরোক্ষভাবে নির্দিষ্ট মেয়াদের জন্য 5 বছরের জন্য নির্বাচিত হন। রাজতন্ত্রে প্রজার চেয়ে রাজার সম্মান বেশি, কিন্তু প্রজাতন্ত্রের দেশের মালিক হলো জনগণ। জনগণ যাকে চাইবে তাকে কিন্তু ভোট দিয়ে জয়যুক্ত করতে পারে। তো ভারতের রাষ্ট্রপতি থেকে সাধারণ নাগরিক সবাই কিন্তু সংবিধানের অধীন। তো এবার লাস্ট পয়েন্ট হচ্ছে আমাদের উপসংহার। কি বলছে, পরিশেষে বলা যায় যে প্রস্তাবনায় উল্লেখিত এই 5টি শব্দ কেবল অলংকার কিন্তু নয়, এগুলি ভারতের সংবিধানের ভিত্তিপ্রস্তর। এই আদর্শগুলি ভারতকে একটি আধুনিক কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার পথ নির্দেশ করে। সংবিধান বিশেষজ্ঞ স্যার পালকিওয়ালা যথার্থই বলেছেন সংবিধানের পরিচয়পত্র বা আইডেন্টিটি কার্ড অফ দ্য কনস্টিটিউশন বলেও কিন্তু একে অভিহিত করেছেন। তো স্টুডেন্টস, এই হচ্ছে আমাদের আজকের ক্লাসটি ছিল, যেটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এবার ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে যারা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো। এই নাম্বারটা সেভ করে রাখো, যদি কোনো রকম কোনো কোর্সের প্রয়োজন হয় তবে আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করো। দেখা হচ্ছে আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।